এই মহারাষ্ট্রের সমীকরণ নিয়ে আপনি আপনার মানে বক্তব্য ছিলেন। হ্যাঁ, লেবাননে যেটা আমি বলছিলাম যে লেবাননে একটা মিশ্র ক্ষমতার সংস্কৃতি আছে। লেবাননের প্রেসিডেন্ট মেরোনাইট খ্রিস্টানদের থেকে হয়। লেবাননের প্রধানমন্ত্রী সুন্নি হয় এবং পার্লামেন্টের স্পিকার হন শিয়া। এবং সেখানে এটা এই মেরোনাইটরা ফিলিস্তিনিদের সমর্থন করেন, কিন্তু তাদের সাথে ফ্রান্সের একটা সম্পর্ক আছে। এটা একটা প্রাক্তন ফরাসি একটা উপনিবেশ। হ্যাঁ, কিন্তু এটার সাথে যে যে যুদ্ধটা আপনার 85-তে বা 2006 যেখানে ইসরায়েল হেরে গেছে, এই যুদ্ধগুলোতে লেবাননের প্রচলিত সামরিক বাহিনী, প্যারামিলিটারি কেউ জড়িত ছিল না। এটা মূলত ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদেরই অ্যাকচুয়ালি একটা প্রচেষ্টা, এবং সেখানে তারা ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে। এটা ইসরায়েল ভুলে নাই। দ্বিতীয়ত তার একটা স্কিম হলো লেবাননের বর্ডার থেকে এই পুরা পাহাড়ি এলাকা পার হয়ে লিটানি নদী পর্যন্ত, এই জায়গাটা তারা লিটানি নদী এই পার থাকবে লেবাননের, ওই পার পর্যন্ত তারা ইসরায়েলের মানচিত্রে ঢুকাতে চায়। বর্তমান যুদ্ধে আমেরিকার দৃষ্টিভঙ্গি যাই হোক, ইসরায়েলের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল, যেটা অতীতে মিশরের আপনার সিনাই উপত্যকা, সিরিয়ার আপনার গুলান হাইট, যেটা গুলান, এটার সাথে পশ্চিম তীরের অনেকাংশ দখল করছে, গাজাকে অবরুদ্ধ করে রাখছে। তারা এর সাথে এখন লেবাননের এই অংশটাকে নিতে চায়, কারণ তাদের জন্য হিজবুল্লাহ একটা কনস্ট্যান্ট ধারাবাহিক ট্রেন্ড। এবং ইরানের সাথে ইসরায়েলের একটা বিরাট দূরত্ব আছে, কিন্তু লেবাননের হিজবুল্লাহদের যে পাহাড়ি এলাকায় আছে সেটা একেবারে ইসরায়েলের বাড়ির কাছে। কাজে তারা এই কনস্ট্যান্ট থ্রেট রাখতে চায় না। সেজন্য তারা চায় এটাকে এলিমিনেট করতে, ইনহেলিট করতে, একেবারে নির্বংশ করে দিতে। এই জন্য যুদ্ধবিরতির মধ্যেও সামান্যতম লজ্জাবোধ গ্লানিবোধ না করে এটা নেতানিয়াহু চালিয়ে যাচ্ছে। মাঝখান থেকে সিরিয়া বেহাত হয়, মধ্যপ্রাচ্যের ভারসাম্য ইরানের বিপক্ষে গেছে। ইরান তার নিজের ভূমি থেকে নিজের সক্ষমতা দিয়ে আগাচ্ছে, কিছুটা সাপোর্ট হিজবুল্লাহ দিচ্ছে, কিছুটা হুতিরা দিচ্ছে ইয়ে থেকে। এবং প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ লেবাননের, এটা এটা লেবাননের বর্তমান প্রেসিডেন্ট মাইকেল আউন, তিনি ওয়াশিংটনের সাথে আমার মনে হয় একটা প্যাকেজে গেছে। প্যাকেজে তিনি হয়তো ভাবছেন যে যে অংশটা ইরান ইসরায়েল প্রধানত করতে চায় সেটা তো হিজবুল্লাহর আন্ডারে। হিজবুল্লাহ একটা 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 অল্টারনেটিভ আর্ম ফোর্স, এটা কোনো লেবাননের সরকারি বাহিনী না। সুতরাং সেটা গেলেই কি আর থাকলে কি, এখানে তো এমনি লেবানন সরকারের কোনো অ্যাক্সেস নাই। তারা ভাবছে আমরা যে অংশে আছি এটি ভালোভাবে থাকি। এবং এটা এটা তিনি মেরোনাইট খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে, এটা হতে পারে। তবে সেখানে একটু ঘটনা ঘটছে, ফরাসি সৈন্য ইতালি সৈন্যরা আহত হয়। ফ্রান্স তাদের বিরক্তি প্রকাশ করেছে, এবং মেলানি, যিনি স্টিফেন মেলানি ইতালির প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু কঠোর এখানে ইতালির জাতির উপর সাথে ইতালি সৈন্য হয়। ফলে এখানে লেবাননে কিন্তু আমেরিকার বাইরে ফ্রান্সের একটা বিরাট ইনভলভমেন্ট। আমি 2007-এ যখন লেবাননে ছিলাম, তখনই 4 নভেম্বর 2017 লেবাননের প্রধানমন্ত্রী রিয়াদে বসে পদত্যাগ করে, সেলিম সেলিম হোস। তখন কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি রিয়াদে গেছেন এবং সেলিম হুসকে নিয়ে উনি লেবাননে গেছেন, করে একটা মিটমাট করে দিছেন। ফলে লেবাননে কিন্তু ইসরায়েল যদি বেশি কিছু করে, তাহলে প্রথমে ফ্রান্স এবং পরে ইতালি, এদের সাথে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে কিন্তু ইকুয়েশন পাল্টে যায়, সেখানে একটা নতুন সমস্যা হতে পারে। ইসরায়েল ইজ প্লেইং টু মাচ। ইসরায়েল অনেক বেশি খেলা খেলছে। এই বেশি খেলায় আমেরিকার চাপে যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের পাশে গিয়ে যারা ইনডাইরেক্টলি ইসরায়েলকে যারা ডাইজেস্ট করে নিচ্ছিল, হজম করে নিচ্ছিল, এখন কিন্তু বদহজম হয়ে যাচ্ছে। বদহজমের যে সম্ভবত মধ্যপ্রাচ্যে তার কোনো বন্ধু থাকবে না। এবং ভবিষ্যৎ একটা একটা সম্ভাবনা তো আছেই যে পুরা লেবাননের একটা বড় অংশ দখল করা। এটা মধ্যপ্রাচ্যের তো মনে হতে পারে শক্তির ভারসাম্যের পরিপন্থী। সুতরাং মিশরের মতো শক্তি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তি আগামী সমীকরণে কোথায়, যেটা বলা খুবই মুশকিল, কারণ তাদের দরজায় কড়া নড়ছে। কিন্তু আপনি কি মনে করেন যদি লেবাননের একটা বড় অংশ খেয়ে ফেলতে পারে, তাইলে তারা
মধ্যপ্রাচ্যে অন্য কোনো অ্যাডভেঞ্চার করবে না, তাদের বাড়ির কাছে জর্দান আছে, এইসব জায়গায় তো তার হাত বাড়াবেই। সিরিয়ার একাংশ দখল করে নিচ্ছে, আরো নেওয়ার চেষ্টা করবে। ফলশ্রুতিতে আমি মনে করি যে কঠিন সমস্যার সংঘাতের পরে কিন্তু একটা ভারসাম্য আসে। এই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ যেটা ইসরায়েলের প্ররোচনায় আমেরিকা করলো, তাতে আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি বহুলাংশে খর্ব হয়ে গেছে। ইউরোপ তাকে ছেড়ে চলে গেছে, স্পেন তার আকাশসীমা বন্ধ করে দিছে, মেলানি পোপকে কটূক্তি করার জন্য প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছেন প্রকাশ্যে। এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী খোলার জন্য ব্রিটিশ এবং ফরাসি রাষ্ট্রনেতা দুজন তারা ভিজুয়াল মিটিং, অডিও মিটিং করেছেন 40টা রাষ্ট্রকে নিয়ে। তো সুতরাং তারা অন্য অন্য প্ল্যানে যাচ্ছেন। ইউরোপ তো মার্কিন যুদ্ধের ধমক কানে নেনি, কিন্তু ইরান আন্তর্জাতিক রাজনীতিতে একটা প্রভাবশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। মধ্যস্থতার জন্য পাকিস্তান আবির্ভূত হয়ে গেছে, যেখানে আমরা মনে করি পাওয়ার হচ্ছে পৃথিবীতে 4-5টা মানে নিরাপত্তা পরিচয় ভেটো ক্ষমতার অধিকারীদের হাতে। তো এইবার ভেটোওয়ালারা তো কিছু করতে পারলো না, মূল ভেটোটা কিন্তু শেষ পর্যন্ত ইরানের হাতেই থাকে। ইরানের ডিসিশন এখন, হরমুজ প্রণালী কিন্তু ভাগ্য নির্ধারক। আজকে ইরানের সাফল্যটা কি? তার মাটিতে যে যুদ্ধ হতে পারত, তার আকাশে যে যুদ্ধ চলছিল, সেটাকে ছিনিয়ে আসছে হরমুজে। এবং এখন হরমুজটাই হচ্ছে ভাইরাল, ভাইরাল। তাহলে এই যে একটা একটা গ্লোবাল একটা প্লেয়ার হিসেবে ইসরায়েল আসলো, সে তো একটা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ছিল। তার সাথে কেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টকে বসতে হলো? ইটস রিকগনিশন, এটা একটা স্বীকৃতি। আপনি ইসরায়েলের নেতানিয়াহুকে সেই মিটিং এ ডাকা হয়নি, তার মানে অন্তত ইরানের চেয়ে এক ধাপ এগিয়ে আছে ইরান। তার সাথে বসছে, তার স্পিকারের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের বসছে, যেটা তো ভাবাও যায়নি। তাদের দৃষ্টিতে এরা সন্ত্রাসী, তাদের দৃষ্টিতে এরা এরা গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী। এদের সাথে বসলো কেন? এই বসাই একটা স্বীকৃতি যে ইরানকে স্বীকার করতে হবে, ইরানকে বসতে হবে। এই যে একতরফা যুদ্ধবিরতি ট্রাম্প দিলেন, যেটা তার ভাষায় পাকিস্তানের অনুরোধ, এটা একটা মুখ রক্ষার রুমাল। এটা তো ইরান চায় নাই। ইরান এই আলোচনা এখন পর্যন্ত যেতেই রাজি হচ্ছে যে তারা অতীতের চালাকিতে তারা বিরক্ত হয়ে পড়ছে। তারা কি করলো, আইসা দেখা গেল যে হরমুজ প্রণালীতে যখন ইরান খুলে দিল একটা সিস্টেমের উপর যে ওমান এবং ইরান মিলে টুল নিবে, তারা বললো যে আমরা ইরানি বন্দর অবরোধ করবো। এবং কিছু কার্যকারিতা দেখা গেল, ইরানের একটা আহ, তারা ট্যাঙ্কারকে তারা আটকাই দিল, সেটা তো আমরা দেখতে পেলাম। তার মানে হচ্ছে যে এই যুদ্ধবিরতিতে তাইলে কেন? এটা তো যুদ্ধেরই একটা অংশ। আপনি একটা স্বাধীন দেশের একটা জাহাজ আটকাই দিচ্ছে। হরমুজ প্রণালী ডিক্লেয়ার করে ইরান বন্ধ করছে, কেউ নিয়ম না ভাঙলে তার উপর চড়া হচ্ছে না, কিন্তু আপনি তো চড়া হয়ে গেছে। তা এখন এখন ভারতও তার কিছু গ্রিভেন্স আছে। ভারতীয় হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজও ইরানের বিধিনিষেধের মধ্যে পড়ছে। ভারত ইসরায়েল এবং আমেরিকার ঐতিহ্যিক বন্ধু। আসাদ এবং সিরিয়া এর সম্পর্ক সবাই জানে। ভারত কোনোদিনই মুসলমানদের সামান্যতম স্বার্থ আছে সেখানে থাকবে না, তার বিরুদ্ধেই থাকবে। এবং ইসরায়েলের 28 ফেব্রুয়ারির যে হামলা, এই হামলার আগের দিন কিন্তু নেসেটে বক্তৃতা দিচ্ছেন মোদী, তিনি গাজায় হামাসের আক্রমণের সমালোচনা করছেন। তো আমি ফলশ্রুতিতে মনে করি যে এই যুদ্ধে আমেরিকার যে পৃথিবীর শক্তির ভারসাম্যের যে অবস্থা, সেটাও নড়ে গেছে। ট্রাম্প নিজের ঘরে খুব ভালো অবস্থা নেই, মধ্যবর্তী নির্বাচনে কি হয় তা দেখার মতো। সুতরাং রেজিম চেঞ্জ আমেরিকায় হতে পারে, রেজিম চেঞ্জ ইসরায়েলে হবে। ইরানের ব্যক্তির চেঞ্জ হবে, রেজিম চেঞ্জ হবে না। ইরানে আইডিওলজির চেঞ্জ হবে না। ইরানে বর্তমান আদর্শিক সরকারের পতন হবে না, ব্যক্তি মারা যেত, এটা তারা শাহাদত মনে করে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা অদূর ভবিষ্যতে রেজিম চেঞ্জ হবে। এই রিপাবলিকানদের অনেক মূল্য দিতে হবে। যেই রিপাবলিকানরা ট্রাম্পের মতো একজন দুর্বিনীত, আন্তর্জাতিক শান্তির পক্ষে একটা হুমকি, মানবতা বিরোধী একটা ব্যক্তি, যে বলে যে আমি সিভিলাইজেশন ধ্বংস করে দিব, আমি প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, এইসব কথা বলার জন্য তাদের পার্লামেন্টে সদস্যরা মিলিত একটা নিন্দা প্রস্তাবও নিলেন না। আমি তো দেখতে পাচ্ছি যে আমেরিকান নেতৃত্ব, আহ, এটা এটা কিন্তু বিশ্বে যে আমেরিকান নেতৃত্ব, এটা মধ্যপ্রাচ্য থেকে যাচ্ছে যাচ্ছে অবস্থা ইউরোপে গেছে।
তা এখন সে কি করবে? এখন সে কিউবা আর ভেনেজুয়েলার উপর নেতৃত্ব করে মজা নিতে, সবাই যে ভেনেজুয়েলা না, কিউবা না, এটা কিন্তু ইরান দেখাই দিচ্ছে। এবং এখন ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতির ভারসাম্য বদলাই দিচ্ছে। এবং আমি মনে করি ইসরায়েল যদি লেবাননে বাড়াবাড়ি করে, এটার কিন্তু বড় উত্তর আসতে পারে। এই এই শান্তির জন্য মিডিল ইস্টে অনেকেই স্যাক্রিফাইস করছে, ইরানও স্যাক্রিফাইস করছে, কিন্তু বেশি দিন যাবে না তো। কারণ তার একটা মিত্র হিজবুল্লাহ, হিজবুল্লাহর পতন হলে ইরানের শক্তি মধ্যপ্রাচ্যে আরো করব হবে, এবং মানে একটা অংশে তার যে একটা অবস্থান সেটা নষ্ট হয়ে যাবে। স্যার, সুতরাং মিশ- আমি মিশর তো পুরোপুরি আমেরিকার পকেটস্থ হয়ে গেছে। এখন ওদিকে হামাস কোন ঠাসা হলো, হামাস কোন ঠাসা হয়েছে, গাজার যে নাজুক পরিস্থিতি, সেক্ষেত্রে গ্রেট ইসরায়েল করবার যে মাস্টার প্ল্যান নিয়ে ফিলিস্তিন তো 80% অঞ্চল মানে ইসরায়েল দখল করে এনেছে। সেক্ষেত্রে হিজবুল্লাহকে যদি কোণঠাসা করে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায়, এদিকে ইসরায়েলটা গাজা তো দখলই করে নিয়েছে, গ্রেট ইসরায়েল করার জন্য মাস্টার প্ল্যান, সেটা কি স্টেপ বাই স্টেপ তারা এগিয়ে যাচ্ছে না ইসরায়েল? যাচ্ছে, কিন্তু এটা বাধাপ্রাপ্ত হয়েছে এবার। এবার বাধাপ্রাপ্ত হয়েছে কারণ ইসরায়েলের যে হামলার যে ভয়াবহ ক্ষতি হয়েছে ইসরায়েলের, সেটা তো বিশাল ক্ষতি। এটা এটা পূরণ করতে অনেক সময় লাগবে। অস্ত্র ভান্ডারের যে ক্ষতি, স্থাপনার ক্ষতি, সামরিক যোগাযোগ ব্যবস্থা, মিলিটারি আইটি সিস্টেম, এগুলো একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। আপনি এখনই একটা পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য ইরাক প্রস্তুত না। তার কি প্রস্তুতি আছে? স্থলবাহিনী দিয়ে লেবাননে একটা স্থল আক্রমণ করা, কিন্তু আপনারা লেবাননের ওই অংশটা দেখেন নাই। এটা একটা ফ্লাড ট্র্যাপ হয়ে যেতে পারে যদি মানে উপযুক্ত রণকৌশল নিয়ে হিজবুল্লাহ আগায়। কারণ হিজবুল্লাহ থাকতেছে পাহাড়ে, বিশাল পাহাড় জুড়ে। আর পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার মধ্যেই মূলত রাস্তা এবং রাস্তার পাশের স্থাপনা ইসরায়েলিদের অবস্থান। আমি এর আগে দেখছি যে এখানে কম্বিং অপারেশন করে ইসরায়েলিদের ছাতু বানাই দিচ্ছে। আমি এইসব ধ্বংসাবশেষ দেখছি ইসরায়েলের কাছ থেকে হিজবুল্লাহর দখলকৃত ট্যাঙ্ক ইত্যাদির ওরা একটা পার করছে পাহাড়ি এলাকা, আমি দেখে আসছি। সুতরাং সেখানে কিন্তু নানান ধরনের ইনসার্জেন্সি করার চান্স হিজবুল্লাহর আছে। এটা ওয়ান এ ট্রাফিকার নাই। আপনি তো এটা ভাবতেও পারেন নাই যে ইরান একটা 1 মাসের উপর বিস্তৃত, প্রায় 1.5 মাস একটা যুদ্ধে টিকে গেছে, এবং তার আক্রমণের সক্ষমতা রয়ে গেছে, এবং সে হরমুজ কন্ট্রোলে রাখতে পারছে, এখনো রাখতে পারতেছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। কেন পারছে? কারণ সে আন্তর্জাতিক শক্তিতে এটা ভারসাম্য করছে। আমেরিকা বাদ দিলে দ্বিতীয় তৃতীয় শক্তি রাশিয়া এবং চীন। ইরানের তেল আছে, চীনকে দেয়, চীন থেকে সে তার প্রয়োজনীয় নিত্য জিনিস আছে। ফলে যে আন্তর্জাতিক অবরোধ, 900টা নিষেধাজ্ঞা ইরানের উপর আছে, 5টা এবং আমেরিকার। এই 900টার পরেও চীনে তেল বিক্রি করে, সেখান থেকে পণ্য এনে, অস্ত্র এনে, এবং রাশিয়ার কাছ থেকে তারা অস্ত্র নিচ্ছে এনে, তারা কিন্তু ভারসাম্যটা রক্ষা করছে। এবং এই যুদ্ধ যখন আলোচনা পাকিস্তানে তারা যায়, তার আগে অনেক টাকা এর আমেরিকাকে ইসরায়েলের টাকা ছাড়তে হয়েছে। ওরা খালি হাতে যায় না, কিন্তু কিছু আদায় করে গেছে। বিপুল পরিমাণের টাকা, ব্লক টাকা, জব্দ টাকা রিলিজ করে তারপর গেছিল। ফলে ইরানের যে আর্থিকভাবে যে চাপ, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। এবং আপনি দেখেন আমেরিকা, রাশিয়ান, ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা আরেক মাস বাড়াইছে। কারণ না হলে তো বিশ্বে তেলের যে প্রবলেম হবে তাদের গায়ে গিয়ে পড়বে আর কি। গোটা জিনিসটাকে আপনার মনে হয় আমেরিকার পক্ষে গেছে? আমেরিকার প্রভাব পৃথিবীতে বাড়ছে? আপনার কি মনে হয় যে আমেরিকা মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টের দেশগুলো তার উপর আস্থা রাখে? মিশর, আমি জানি আমেরিকা বলতে কেন, কারণ আমেরিকা স্ট্রং ছিল। এই যে উইক আমেরিকা, এই যে আপনার মানে ফলিং আমেরিকা, পতিত, আহ, ক্রমাগত শক্তি হারানো আমেরিকা, তার চেয়ে সে কি পাশের রাশিয়ার চীনের দিকে ঘেসবে না? সৌদি আরব তো চীনের দিকে চলে গেছে অলরেডি। সৌদি অলরেডি অনেকদিন ধরে তারা চীনের সাথে সম্পর্ক ভালো করছে, এবং এখন পর্যন্ত আছে। কারা পাকিস্তানকে মধ্যস্থতায় সাহায্য করছে? গতকালকে আপনার যে হলো সৌদি আরব আবার ইরানের কয়েকজন রাষ্ট্রদূত, আমেরিকা সৌদি শুনতে পাচ্ছেন? শুনতে বহিষ্কার পাচ্ছেন? করতে পারছি স্যার, পাচ্ছি। হুম। আর কিছু আর কিছু 3-4 মিনিট বলেন।
হ্যাঁ, এখন এখন যে অবস্থা, এই অবস্থা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাশ্চাত্যের সাথে আমেরিকার শক্তি বা এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জিং সিচুয়েশনে এইটাকে ধরে না রেখে আরেকটা যুদ্ধের ঝুঁকি নেওয়া আমেরিকার জন্য এই মুহূর্তে কঠিন, এই মুহূর্তে খুবই কঠিন। ইসরায়েল আপনার সেফ জোনে যাচ্ছে, সে জানে ইরানে আক্রমণ করলে এটা সে যেটা রিভার্ট হবে ঘুরে যাবে তার দিকে, সেটা সে পারবে না। সে খুব সেফ জোন কোনটা, তার লাগোয়া লেবাননে চাচ্ছে যেতে। সে জানে ওখানে খ্রিস্টানরা একটা বড় শক্তি, তাদের সাথে ম্যাক্রো সম্পর্ক আছে। তারা যে ওখানে লেবানি সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে না, কখনোই যায় নাই, এই সেফ জোন হিসেবে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলছি, ওখানে যেহেতু একটা বিশাল একটা পাহাড়ি এলাকা, তো সেখানে ইনসার্জেন্সিটা হঠাৎ করে তাদের এর ভিতরে ঢুকা আর্মি ব্লক হয়ে যেতে পারে, এখানে এমবুশ হয়ে যেতে পারে, কম্বিং অপারেশনের মতো একটা বিপদে পড়ে যেতে পারে। কারণ আমাদের জানা মতে হিজবুল্লাহর পুরা শক্তি ধ্বংস হয় নাই। তো ইসরায়েল মানে একবার ইরানে আক্রমণের পরে তারা যখন দ্বিতীয় দফা আক্রমণের আগে অনেকটাই তো রিবিল্ড করে নিচ্ছে, এবং এখন এই যে ঘাটতিটা এই সময়ের মধ্যে তারা করে নিবে না। যারা জানে যে আমাকে যুদ্ধ করে বাঁচতে হবে, সে সবার আগে যুদ্ধের প্রস্তুতিটা নেয়। আগে সে বন্দুকটা পরিষ্কার করে, কার্তুজটা ঢুকাই রাখে, তারপর সে খাওয়ার চিন্তা করে। ফিলিস্তিনি গাজা যে এই যে মানে 24 লাখ মানুষকে শরণার্থী করে দিল, গাজাকে এই যে কিছু কিছু করে একসময় যাবে, এই জায়গা থেকে হামাস কি গাজাকে পারবে? সম্ভব আছে? আর হামাসের অবস্থা হিজবুল্লাহর চেয়ে অনেক খারাপ। হামাস আছে, কিন্তু হামাস অনেকটা এক্সাইল। মানে হিজবুল্লাহ লেবাননে আছে নিরাপদ জায়গায়, কিন্তু তারা আছে এবং তারাও ভালো জবাব দিচ্ছে। ইসরায়েলি সৈন্য প্রচুর মারা পড়ছে, তাদের ওষুধ গাড়ি টাড়ি নষ্ট হচ্ছে, কিন্তু হামাস সেই অবস্থা নেই। কারণ ওই আক্রমণের পরে এই যে গাজায় যা করছে, তার তো গাজায় হামাস এখন কোথায় থাকবে? ওখানে তো প্রচুর স্থাপনা ধ্বংস। হামাস আশেপাশের এলাকাগুলোতে ছড়াই ছিটাই আছে, এবং এটা তারা অনেকটা আপনার আমাদের দেশে যেভাবে নকশাল আন্দোলনের মতো, নকশাল আন্দোলন সম্পর্কে তো আপনার ধারণা আছে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়াতে যেটা ছিল, বাংলাদেশে মাওবাদী গেরিলারা যেরকম করছে, একটু নকশালাইট হঠাৎ গেরিলা গুপ্তা চূড়াগুপ্তা হামলা দিয়া কিছু ক্যাজুয়ালিটি করা ছাড়া, তো মানে ধরেন মাসে একটা দুটো অপারেশন করা, কিছু ইসরায়েলি বাহিনী মারা, কিছু বা এর বেশি কিছু নাই। গাজাটা যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে এই সেটেলমেন্টে এটার চূড়ান্ত সাব্যস্তের দিকে, এটা ইরানের সাথে যদি ইরান শেষ পর্যন্ত তার অবস্থা টিকে রাখতে পারে, ধরে রাখতে পারে, তাহলে একমাত্র গাজার আশা, দক্ষিণ লেবাননের আশা, ইয়ামেনের আশা, মুসলমানদের আলাক্সা মসজিদে নামাজ স্বাচ্ছন্দ্যে পড়ার একটা আশা। ইরান যদি পড়ে যায়, ইরান যদি হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের কোন জায়গায় মুসলমানরা নিরাপদ থাকবে না। আমি তো মনে করি মধ্যপ্রাচ্যের মূল ভূখণ্ড যেটা উপসাগরীয় এলাকা, সেখানে তো আমি কোনো নিরাপদ অবস্থান আমি দেখি না। এবার যখন ইরান মানে সিরিয়াসলি আক্রমণ করে বসলো। এই এই পরিস্থিতির বাস্তবতা কি আপনার আপনার কাতার, কাতার, দুবাই, ওমান, এই রাষ্ট্রগুলা কি তুরস্ক পাকিস্তানের সাথে একটা নতুন করে ইসরায়েলকে থামানোর জন্য কি তারা অভ্যন্তরীণ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে? আপনার তুরস্ক চলছে। ও পাকিস্তান একটা অবস্থা। হ্যাঁ, আপনি আপনি শুনেন, প্রথম দফা যে শান্তি আলোচনা, সেটা নেতৃত্ব দিচ্ছিল ওমান। সেই আলোচনার মধ্যেই কিন্তু 28 ফেব্রুয়ারি হামলাটা হয়, সেটা ওমান নেতৃত্ব দিচ্ছিল। ওমান ডাইরেক্টলি কোনো পার্ট না, এবং ইরান বলছে ওমানের সাথে হরমুজ প্রণালী টুল ভাগাভাগি করবে, কাজে ওমান ইজ দেয়ার টু মেডিয়েট। কাতার বলে দিচ্ছে আমেরিকান আর্মি তাদের আর দরকার নাই, সরাই নিতে বলছে। কাতার আফগানিস্তানেও কিন্তু মধ্যস্থতা করছে। কাতার আফগানিস্তান এবং আমেরিকার মধ্যে যে সিজফায়ার হলো, সেটা কাতার মধ্যস্থতা করছে। আমি মনে করি কাতার ওমান এই প্রচেষ্টা আছে, এমনকি চীনের মাধ্যমে সৌদি আরবে এখন এই প্রক্রিয়া জড়িত হয়ে গেছে। আরব আমিরাত আমি আমি জানি না এদের অবস্থানটা, এরা সৌদির মানে যুবরাজকেও বখাটে হওয়ার পক্ষে যথেষ্ট। কারণ এই 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 অঞ্চলের যে শাসক গোষ্ঠী যারা আছে এখন আমিরাতে, এরা মুসলিম স্বার্থের বিরুদ্ধে। এমনকি কুয়েত তার চেয়ে মাইল্ড এন্ড জেন্টল। আর বাহরাইন তো একটা ছোট্ট দ্বীপ। তাই মনে করি যে ওখানে এই যে বর্তমান মধ্যপ্রাচ্যে ইরানের উপর যে চড়াও হওয়া, এটা সমুদ্রপথে একটা ভারসাম্য আসছে শক্তির।
আপনার ভৌগোলিক একটা এলাকা ভিত্তিক মুসলমানদের উপর ঐক্যবদ্ধ হওয়ার মুসলিম স্টেট, আপনি মানে চট করে ইউরোপে এক হয়ে গেছে। দেখেন আমেরিকার সাথে নাই, তারা এক হয়ে গেছে, মিটিং করছে, তাহলে মুসলমানদের উপর একটা চাপ পড়তেছে না? কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়াইসি ফোরাম কার্যকর হবে, মুসলিম রাষ্ট্রগুলোকে বসতে হবে। আপনি মনে করেন তুমি ইরানকে মারো, ঠিক আছে, লেবাননে কেন হামলা? লজিকটা কি? যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, তুমি গিয়ে লেবানন দখল করতে যাও কেন? এইটা তো নেতানিয়ার একটা মানবতা বিরোধী একটা কাজ। এটা তো মুসলিম বিশ্ব যখন এক হবে এটা চালাইতে পারবে। এবং গাজার ব্যাপারটা তো, গাজায় তো এখন হামাস নাই, ফিলিস্তিনের যে আপনার পাপেট সরকার সেটাও নাই, গাজাকে উদ্ধার কিন্তু করার কাজ। ইতিপূর্বে গাজাকে কেন্দ্র করে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে নেতানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হলো। ইউরোপের কয়েকটা দেশ খুব কঠিন শক্ত অবস্থান নিয়েছিল। তো এই যে মানে জাতিসংঘ একটা মানে জাতিসংঘ তার অবস্থান থেকে নেতানিয়াহুকে থামানোর জন্য গাজার মানবিক পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থা নেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলছিল। তো এই জায়গাতে ইসরায়েল কি এই আমেরিকাকে নিয়ে এই ইরানের দিকে যুদ্ধটা ডাইভার্ট করে ইউরোপ সহ বিশ্বের দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্য কি নতুন একটা পলিসি নিয়েছে? নিচ্ছিল দৃষ্টিভঙ্গি কিন্তু এটা তো লাভ হয় নাই। কারণ যেটা গাজার জন্য যে বোর্ড অফ পিস করছিলেন ট্রাম্প নিজে, সভাপতি উদ্দেশ্য কি ছিল? যে গাজায় যেন জাতিসংঘ নাক না গলায়, গাজার পুনর্বাসন, গাজার অন্তর্বর্তী প্রশাসন যেন জাতিসংঘের হাতে না যায়। কারণ জাতিসংঘ তো একটুখানা, জাতিসংঘ তো ভারসাম্যের প্রশাসন চালাবে, ভারসাম্যের একটা পরিচালনা নীতি অবলম্বন করবে। সুতরাং ট্রাম্প যেটা করলো বোর্ড অফ পিস, এখন বোর্ড অফ পিসের মেম্বাররা ট্রাম্পের সাথে নেই। ওখানে আপনি ইতালির মেলানি ছিলেন, ওখানে পাকিস্তানের শাহবাজ শরীফ ছিল বোর্ড অফ পিসের প্রথম যখন মিটিং হয়, কিন্তু বোর্ড অফ পিস তো সেখানে এক্সিকিউট হয় নাই, তারা কোনো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে নাই, তারা কোনো লোকাল আপনার কোনো কমিটি, কনসালটেটিভ কমিটি গঠন করে কিছুই করে নাই বোর্ড অফ পিস। তার মানে হচ্ছে যে কার্টার মানে ট্রাম্প ওখানে যুদ্ধবিরতিটা করাইয়া গাজার বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপটা বন্ধ করে দিছে। সে নিজে একটা মন গড়া বোর্ড অফ পিস বানাইছে। বোর্ড অফ পিসের অফিস কোথায়? সে আমেরিকার ব্যস্ত সেইটাতে প্রেসিডেন্ট হইয়া কি করবে? গাজায় বোর্ড অফ পিসে ট্রাম্পের সভাপতি হওয়ার মানে হচ্ছে 365 দিনে একদিনও তো এই বোর্ড অফ পিসের মিটিং এ সে আসতে পারবে না। সে কি আমেরিকার প্রশাসন ফলায় গাজায় আসবে? আসবে না তো কোনোদিন। এটার মানে হচ্ছে ওইটাকে সে আপনার মানে আন্তর্জাতিক হস্তক্ষেপটাকে এটা থেকে সরাই নিচ্ছে। কিন্তু এই যুদ্ধে যে ভারসাম্য হবে, এখানে মধ্যপ্রাচ্যতে যদি আমেরিকার সৈন্য চলে যায়, আমেরিকার সৈন্য কমানো হয়, ঘাঁটি সংকুচিত হয়, তাহলে কিন্তু গাজায় আবার জীবন ফিরে আসবে। ইসরায়েল কিছু করতে পারবে না। এখন তো ইসরায়েল ভাবতেছিল যে আমি আছি, সাথে আমেরিকান ঘাঁটি আছে পুরো মিডল ইস্ট জুড়ে, সবাই মিলে হামলা করবো। সেই ঘাঁটিগুলো তো এখন অকার্যকর হয়ে গেছে। আপনি সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, এটা হচ্ছে যে আমেরিকা একটা পুরানো শক্তি, ইসরায়েল তার আপনার সঙ্গী, এরা অনেক ট্রেডিশনাল, ওদের দামি দামি অস্ত্র কিন্তু ট্রেডিশনাল। এখন বিশাল জাহাজ, ভারী অস্ত্র, ভারী যানবাহন, ভারী যুদ্ধ বিমান, এটার দিন শেষ। এখন হচ্ছে যে আপনার স্মার্ট, ছোট, কার্যকর অস্ত্র। আপনি মানে ইরানি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনে টিকে আছে, সেই ড্রোন দিয়ে ইরান মিডিল ইস্টে টিকে আছে, ইসরায়েলকে নাস্তানাবুদ করছে। তো ড্রোন, মিসাইল, স্মল বাট ভেরি ইফেক্টিভ, এই যে ছোট ছোট রণতরী আইআরজেসি করছে যেগুলা, ছোট ছোট নৌকা আক্রমণের জন্য, এগুলো অনেক কার্যকর। আপনি কি মনে করেন যে আব্রাহাম লিঙ্কন নিয়ে সমুদ্রের ভিতরে বিমানের গতিতে আগাইতে পারবেন? আব্রাহাম লিঙ্কন এটা চালাইতে তো আপনি, এটা অনেক ভারী একটা জিনিস। এটা নিয়ে আপনি একটা একটা যে দৌড়ঝাঁপ করা, সমুদ্রকে নিয়ন্ত্রণ করা আব্রাহাম লিঙ্কনের কাজ না। এটার জন্য যে মানে টাগ বোট, স্পিড বোট, স্মল বোট, এই সব নিয়েই কিন্তু আইআরজিসি, যেটা ইরানিয়ান ইসলামিক রিপাবলিকান গার্ডস কর্পস, যেটা তারা কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে এবং এটা খুব কার্যকর হচ্ছে সেখানে। তা আমি মনে করি যে এখানে পরিবর্তিত বিশ্বে যে স্মার্ট, স্মল, ইফেক্টিভ ইনস্ট্রুমেন্টস, এইটা আমেরিকা ইজ মিসিং। তারা ভারী ভারী অস্ত্র বানাইছে সারা দুনিয়ার জন্য, বড় বড় যুদ্ধ বিমান, বড় বড় ফ্লিট তৈরি করছে, কিন্তু এইসব যদি এটা এখন কার্যকরী হচ্ছে না। আপনি বসবেন ইসরায়েলে, মারবেন ইরানকে, আপনি বিশাল একটা প্লেন, এটা দেখা যায় চট করে রাডারে আসে, এটা দিয়ে সম্ভব? দিস ইজ দ্য দিস ইজ দ্য রিজন অফ ফেইলিওর অফ ইসরায়েল এন্ড আমেরিকা ইন মিডল ইস্ট।
because they are using very heavy traditional equipments, very heavy, very costly. একটা নষ্ট হইলে অনেক ক্ষতি, অনেক ক্ষতি। তো এই ক্ষতির বোঝা এখন ওরা ওরা জেট টানবে আর কি। আমি মনে করি আমাদের দুর্ভোগ আছে, এটা হরমুজের এই ক্রাইসিস, হরমুজ প্রণালীর আমাদের তেলে, আমাদের জলে, আমাদের স্থলে কিছু ক্রাইসিস এনে দিবে। কিন্তু যদি আরো 3-4 মাস বিশ্বের মানুষ কষ্ট করার পরে আন্তর্জাতিক ক্ষমতার দৃশ্যপট থেকে একটা একক শক্তির, একটা একক সুপার পাওয়ারের এইটা অপসৃত হয়, যে অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার বাড়ি থেকে তুলে আনে ওয়াইফ সহ, যে অন্য একটা রাষ্ট্রের ডিক্লেয়ার করে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেলে, যে পাকিস্তানের অনুমতি ছাড়া লাদেনকে মেরে ফেলে, যে ইরানে অবস্থানরত একজন মেহমান হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ড্রোন দিয়ে মেরে ফেলে। আপনি এটা প্রত্যেকটা জঘন্য অপরাধ। কোন ওয়ারফেয়ার, কোন যুদ্ধনীতি এটা সাপোর্ট করে না। এখানে ট্রাম্প একদিন থাকা মানে বিশ্বে একটা বর্বর দিন, একটা নিষ্ঠুর দিন, একটা নিয়ম ভঙ্গের দিন। এই জন্য সারা বিশ্বের মুসলমানের ট্রাম্পের পতনের জন্য দোয়া করা উচিত। এটা এটা ট্রাম্পের জন্য মঙ্গল। তার উচিত গ্রামে গিয়ে হাল চাষ করা। এইরকম একটা বিশ্বে আমেরিকার মতো দেশের মর্যাদাশালী প্রেসিডেন্ট, সে বিশ্বের দারিদ্র লাঘব, পরিবেশের উন্নয়ন, আপনার মানে পরিবেশ বান্ধব নীতি, গণতন্ত্রের চর্চা কত ভূমিকা রাখতে পারতো। এটা স্মরণীয় প্রেসিডেন্ট হয়ে থাকতে পারতো। সে এখন ইসরায়েলের একটা লাঠিয়াল হয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষার্থে নেমে একটা ঢাল নাই তলোয়ার নেই অবস্থার দিকে চলে গেছে। তাই মনে করি বিশ্বে কিছুদিন আমরা আমরা এখানে বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের সময় অনেক স্যাক্রিফাইস করছি, জান দিছি, প্রাণ দিছি, রক্ত দিচ্ছি, আহত হয়েছি, চোখ গেছে, হাত গেছে, কিন্তু আমরা একটা একটা গণতন্ত্র ফিরে পাইছি। আমরা একমত না হইলে পার্লামেন্টে গিয়ে ঝগড়া করতে পারতেছি, আমাদের বেশি খারাপ লাগলে মিছিল করতে পারতেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় মনের কথা বলতে পারতেছি। আজকে আমরা এমন একটা বিশ্ব চাই, আমরা এমন একটা বিশ্ব চাই যেন এক দেশের প্রেসিডেন্টকে আরেক দেশের প্রেসিডেন্ট নির্দেশে আটকানো না হয়, তাহলে তো একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়। ঠিক। স্যার, আমি বলছি আমেরিকার জনগণও তো এই পরিস্থিতি ফেস করতে, তাদের বাক স্বাধীনতা, তাদের নাগরিক স্বাধীনতা, তাদের মানবাধিকারও তো আমেরিকাতে জনগণের বাক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, সেখানেও তো তারা প্রশ্নের সম্মুখীন, সেটাও হ্যাঁ, সেখানে তো তারা জড়িত। জনগণ তো একটা রাস্তায় নেমে না। আমেরিকা তো আপনি নতুন একটা রাজনৈতিক জীবন হবে। আমেরিকার আমেরিকার একটা প্রবণতা দেখেন, এরা একটা নো কিংস একটা আন্দোলন গড়ে তুলছে। হ্যাঁ, একদিনে নো কিংসে একদিনে 82 লাখ লোক রাস্তায় ছিল। নো কিংস, উই ওয়ান্ট এ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, উই ডোন্ট ওয়ান্ট এ কিং আপন আস। সে যা ইচ্ছা তাই করবে। আমেরিকার ইতিহাসের বিরল ঘটনা যে ডেমোক্রেট রিপাবলিকান উভয় দলের প্রাক্তন প্রেসিডেন্টরা ট্রাম্পকে আপনার মানে ব্লেম করতেছে। বনি স্যান্ডার্সের মতো প্রবীণ একজন সিনেটর তাকে মানসিকভাবে উন্মাদ বলছে, তাকে সরিয়ে দিতে বলছে, এবং সেখানে পার্লামেন্টও প্রসেস শুরু হয়েছে তাকে। তারপরে 25th অ্যামেন্ডমেন্টে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটা বিশেষ কমিটি বসে। এটা যে একবারে সম্ভাবনা নাই আমি বলবো না, কারণ আমার মনে হচ্ছে ভ্যান্সও বিরক্ত। পাকিস্তানে 21 ঘন্টা তো সে কোনো রেজাল্ট না পাইলে বসতো না। 21 ঘন্টার আলোচনায় মানুষ কখন বসে, যখন আলোচনা অগ্রসর হয় তাকে কেউ না কেউ ডেকে নিচ্ছে। এবং আমরা যদ্দূর জানি নেতানিয়াহুর টেলিফোন একটা, ট্রাম্পের 6টা। তো এই লোক বিরক্ত হয়ে গেছে, সে প্লেনে উঠে বলছে আমাদের আলোচনা অনেক দূর অগ্রসর ছিল। শান্তি চুক্তি হতেও পারতো, হতেও পারতো। তাইলে সেই তো ভবিষ্যতের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। তা এখন মনে করেন আমেরিকার এত বড় ক্ষতি ভিতর থেকেও আসবে, ভিতর থেকেও আসবে। ট্রাম্প হ্যাজ ভায়োলেটেড অল নর্মস। ট্রাম্প আমেরিকার বিশ্বের সমস্ত রীতিনীতি লঙ্ঘন করছে। সে কোনো স্বাভাবিক লোক না। পৃথিবীর যে কোনো জায়গায় যদি তার অ্যারেস্ট করে কাস্টডিতে নেওয়া হয়, যে কোনো জায়গায়, আমি সেটা সাপোর্ট করব। এই লোক বাইরে থাকারই কথা না। এরা একেবারেই দুর্বিনীত স্বভাবের একজন লোক, যা বিশ্বের জন্য প্রতিদিন হুমকির সৃষ্টি করতেছে। এবং আপনি দেখেন কথাবার্তা তার, দেখেন সিভিলাইজেশন ধ্বংস করে দিব, পাথর যুগে ফিরে, ইট ইজ নট হিজ ডিউটি। আপনি যদি ভ্যালিড রিজন তাকে যুদ্ধ করার, যুদ্ধ ডিক্লেয়ার করেন, সিভিলিয়ানদের রক্ষা করে ওয়ার করেন। আপনারা কম্পিউটারে দেখে দেখে 126টা শিশুকে হত্যা করছে। এখন এটা বেরিয়ে গেছে। আমেরিকান একজন এক্স আর্মি অফিসার, সে বলছে এটা কম্পিউটারে আইডেন্টিফাই করে আইটির মাধ্যমে তাদেরকে টার্গেট করে মারা হয়েছে। এটা যে প্রেসিডেন্ট করতে পারে সে তো উন্মাদই শুধু না, নিষ্ঠুর, বর্বর একটা একটা মানে ক্ষমার যোগ্য অপরাধের অপরাধী। তা আমি মনে করি তার দিন ঘনাই আসছে আমেরিকার ভিতরে বাইরেও। আর যুক্তরাষ্ট্রের যে প্রভাব কমতেছে,
এটা তো নিতে পারবে না, তার দলও একবার বিরক্ত হবে, রিপাবলিকানরাও একবার বিরক্ত হবে। আমি দেখলাম যে বুশ, জুনিয়র বুশ, বারাক ওবামা অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছেন। তারপরে যে এই ভদ্রমহিলা গতবার হেরে গেলেন, আপনার কমলা হ্যারিস তো কঠোর কথা বলছে, কঠোর কথা বলছে তার বিরুদ্ধে। তার মনে করেন আমেরিকার ভিতরে পরিস্থিতি খুব ভালো না। একদিনে 82 লোক আমেরিকার মতো জায়গায় নকিংস বলে রাস্তা নামে, এটা তো স্বাভাবিক না। আর মানুষ কিন্তু একটা ঘটনায় না, আপনি আপনার আপনি প্রথম ইয়েকে নিয়ে আসলো, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো লাইভ শো। তারপরে কিউবা, কোনো কথা নাই বার্তা নাই। কিউবা আপনার বেশ কিছুদিন ধরে কিউবা তাদের মানে মানে তাদের 6 দিন একটা না তাদের বিদ্যুৎ এই যে ব্যবস্থা ভেনেজুয়েলা, ইরান, এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, আমেরিকার গণতন্ত্রকে প্রশ্নের সম্মুখীন করা এবং আমেরিকার মানবাধিকারকে আজ আন্তর্জাতিক প্রশ্নের সম্মুখীন করেছেন। এর প্রতিক্রিয়া প্রতিফলন আগামীতে আন্তর্জাতিক মানে বিশেষ করে বিশ্ব কি দেখতে পাবে? পাশাপাশি নেতানিয়াহুর পরিণতি কি মুসলিম বিশ্ব মানে মুসলিম বিশ্বের নতুন রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পের এই যে তাদের যে মানে অনৈতিক আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি লঙ্ঘন করে আগামী দিনে চীন, রাশিয়া বা এই যে মানে আগামী দিনের পৃথিবীতে নতুন একটা রাজনৈতিক বাস্তবতা এবং নতুন সমীকরণ দিকে যাচ্ছে সামষ্টিক ভাবে। নেতানিয়াহুর কাছে কিন্তু বিরাট চ্যালেঞ্জ হচ্ছে যে অপরিমেয় ক্ষতি হয়ে গেছে ইসরায়েলি অর্থনীতির, অপরিমেয় ক্ষতি, হাজার হাজার কোটি ডলারের। এখন সে তো এই যুদ্ধ জিততে পারে নাই, স্বাভাবিক আগামী নির্বাচনে সে হারবে। তার বিরুদ্ধে অলরেডি দুর্নীতির মামলা চলছে, এবং সেই দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে তথ্য উপাত্ত পাওয়া গেছে। নেতানিয়াহু এখন দেখতেছে যে আমি যদি কিছু একটা করে দেখাইতে পারি তাইলে আমার দেশে অবস্থান ভালো হবে, অন্তত করুণ পরিণতি হবে না বাংলাদেশের হাসিনার মতো। তাই সে লেবাননের একটা অংশ দখলে নিয়ে দখলটা ধরে রেখে দেখাতে চায় এই যুদ্ধের ডিভিডেন্ড ইসরায়েলিদের আমি এই দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত এই জায়গাটা দিলাম, আমি এটা দেখাইতে চাই। তো এইটাও তো ইরানও মেনে নিবে না, হিজবুল্লাহরাও মেনে নিবে না। এখানে যেহেতু একটা যুদ্ধবিরতি চলছে, ইরান সরকার সরাসরি, ইসরায়েল এইরকমই খারাপ, সে জানে যেহেতু যুদ্ধবিরতি চলছে ইরানের পক্ষে লেবাননে হামলা করা সম্ভব না। আবার লেবানন আলাদা একটা দেশ, ইসরায়েল হামলা করলে ইরান কিছু করারও নাই, যেহেতু যুদ্ধবিরতি হয়ে গেছে। এই সুযোগটাই সে নিছে। শুরুতে কিন্তু শাহবাজ শরীফের মেসেজ যে কথাটা ছিল, যে মেসেজটা সে সোশ্যাল মিডিয়া দিছিল যে লেবাননের যুদ্ধবিরতি, সে মানে নাই। সে বলে না, লেবানন তো পার্ট অফ দিস ডিল না, এটা সে বলছে। এবং সে দেখেন পরে ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের রাষ্ট্রদূতদের বসাই টসে একটা সেখানে সিজফায়ার, সেই সিজফায়ার তো সে মানতেছে না। তাদের কথা হচ্ছে যে আমাদের সৈন্যরা যখন অরক্ষিত তখন আত্মরক্ষার জন্য তারা এগুলা করতেছে, দে আর অ্যাটাক বাই দি হিজবুল্লাহ, এইটা বলে তারা এটা করতেছে। এই জন্য ইসরায়েলের শেষ একটা চেষ্টা নেতানিয়াহু করতেছে, লেবাননের কিছু অংশ যদি ইসরায়েলের আন্ডারে নিয়ে বলা যায় এই যুদ্ধে আমি এটা অর্জন করছি। আর তার কিচ্ছু নাই, কোনো জবাবদিহিতার সুযোগ নাই, ক্ষতির পরিমাণ অপরিসীম। আমেরিকারও তো একটা একটা ইয়ে আছে। আমেরিকা এখন মনে করেন যদি একটা যুদ্ধবিরতি দিলে না যায়, এটলিস্ট হরমুজের ব্যাপারে ইরান একটা ছাড় না দেয়, কিংবা পারমাণবিক যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম ব্যাপারে যদি কোনো আন্তর্জাতিক মানে তত্ত্বাবধায়কেও রাজি না হয়, তাহলে তো সে এগুলাতে যাচ্ছে। ইরান তো সাকসেসফুলি এজেন্ডা সরাই দিছে, এজেন্ডা এখন হরমুজ ফুরাতে খোলা। আর 2 নম্বর হলো ইউরেনিয়াম রাখতে পারবে কি পারবে না। তো ইরান তো বলছে আমি রাখবো, লাগলে জাতিসংঘ পারমাণবিক কমিশন তারা তদারক করবে। তুমি কে? তুমি একটা দেশ, আমি আর একটা দেশ, একটা ছোট জায়গায় চলে আসছে। তো এর মধ্যেও যদি যুদ্ধবিরতিটা স্থায়ী হয়ে যায়, হরমুজে খুলে আন্তর্জাতিক পরিবেশটা আসে, তাহলে কিন্তু আপনি আর পিছনের দেন ফিরে পাবেন না। আপনি এখন ইসরায়েল বা আমেরিকা ধমক দিলেই কিন্তু অনেক দেশ যে বসে পড়তো মেনে নিত, সেটা মানবে না আর। ইসরায়েলের পাশে ছোট ছোট জর্দান সিরিয়ার উপর আক্রমণ করলে আগে করতো না, এটা এটা এখন হবে না। এটা এখন প্রতিরোধের আকাঙ্ক্ষা জাগবে, একা না পারলে সম্মিলিত প্রতিরোধের সম্ভাবনা আছে। এবং ধরেন মধ্যপ্রাচ্যে যদি এইবার ওয়ারফেয়ারটা কনফার্ম হয়, প্রথম মধ্যপ্রাচ্যে আপনি দেখবেন যে একটা রিকনসাইলেশন হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে
নিকটবর্তী তুরস্ক, পাকিস্তান, ওইদিকে আপনার ইজিপ্ট আছে, লুইস সাগরের অপর দিকে, এটা রিকনসিলিয়েশন হতেই হবে। মিশরের এখন মেইন স্ট্রিম মুসলিমিয়াতে আসতে হবে, কারণ আমেরিকা দুর্বল হয়ে পড়ছে। আমেরিকা এবার যে ধাক্কা খাইছে, এই ধাক্কার পরে আপনার সে একটা একটা সবগুলা দেশকে প্রপার সিকিউরিটি প্রোটেকশন দেওয়া, তার তো ফ্লিট গুলা, সমস্ত ফ্লিট এই যুদ্ধে প্রমাণ হয়েছে যে এত বিশাল বিশাল নৌবহরের কোনো দরকার নাই। আর নৌবহর থাকতে পারে, কিন্তু তার সাথে সক্ষম ছোট ছোট নৌযান অনেক বেশি পরিমাণের দরকার। ছোট ছোট আগ্নেয়, এটা তো নাই তাদের এখন। ফলে তারা এটার জন্য একটা বাজেটিং করা, তারা আগের সিস্টেমে অস্ত্র করছে, বিক্রি করে সারা দুনিয়া থেকে টাকা পাবে, কিন্তু তাদের নিজেদের চাহিদা তো পূরণ করতে পারে নাই। এই জন্য আমি মনে করি যে এটা আহ, আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার এটা যুদ্ধবিরতি, এখনই তো আমেরিকা অনেক পিছাই গেছে, অনেক পিছাই গেছে। আপনি ডাইরেক্টলি ইউরোপ তাকে বাদ দিয়ে মিটিং করতেছে, এবং ইউরোপিয়ানরা তো ফরমুজের ব্যাপারে আলাদা কৌশল নিয়ে এগোচ্ছে। আর হয়তো তারা ইরানের সাথে আলাদাভাবে ডিল করবে, ইরানকে রাখবে কিন্তু আমেরিকা থাকবে না। সো হোয়াট হ্যাপেন্স মাইনাস আমেরিকা এন্ড ইসরায়েল, ইরান ইজ এভরিহোয়ার, ইরান ইজ এভরিহোয়ার। সবাই সাথে তার একটা একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ স্যার এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরান এবং সামগ্রিক বাস্তবতা নিয়ে কথা বলবার জন্য। বিশেষ করে বিশ্বের শান্তিবাদী যারা আছেন, আপনার সেই টোকিও থেকে ইউরোপ বলুন, ফ্রান্স বলুন, আর মধ্যপ্রাচ্য, তবে এটার বাস্তবতায় মধ্যপ্রাচ্যের জন্য একটি রাজনীতি বাস্তবতা সমীকরণের দিকে যায়, পাশাপাশি ইসরায়েলের এই কালো হাতকে যাতে থামিয়ে দিতে পারে ইরানের একক প্রচেষ্টায়, এর পাশাপাশি আগামীতে মধ্যপ্রাচ্যের জন্য নতুন রাজনীতি বাস্তবতার মধ্যে দিতে পারে এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্ব নিজেদেরকে সেফ এন্ড সিকিউর করবার জন্য যেতে পারে, সেই প্রত্যাশা রেখে আবার অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনাকে আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা সালাম জানিয়ে, দর্শকবৃন্দ আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন, কমেন্টস করবেন। আপনার দেখা এবং কমেন্টস নিয়ে আগামীতে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো প্রোগ্রাম আপনার সাথে যুক্ত হবো। আবারও স্যার আপনাকে কৃতজ্ঞতা। তাহলে